আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আর এর আগে 7টা ভিডিও হয়েছে, আশা করি সবাই দেখছো। আজকে আমরা পরবর্তী ভিডিওর জন্য উপস্থিত হলাম। আমাদের আজকের বিষয় জৈব যৌগের সমানতা ও তার প্রকারভেদ। প্রথমে আসবো সমানতা। এই সমানতার এই কথাটা এসছে আইসোমার থেকে। আইসোমার এর আইসো অর্থ একই এবং মেরোস অর্থ অংশ, অর্থাৎ একই অংশ। তাহলে আমরা প্রথমে সমানতার সংজ্ঞা দিই। সমানতার সংজ্ঞা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ও অনিশ্চিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিন্নতা দেখা দেয়, তখন এই বিষয়টিকে বলা হয় সমানতা। এক্ষেত্রে আমরা আণবিক সংকেত এক হবে, কিন্তু এক্ষেত্রে আমরা 2টা বা 3টা বা 4টা এইভাবে বিভিন্ন ধরনের আমরা যৌগ পাবো। যে যৌগগুলো পাবো সেই যৌগগুলোর দেখা যাচ্ছে স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এগুলো একটা থেকে আরেকটা সম্পূর্ণরূপে ভিন্ন। যদি ভিন্ন না হতো তাহলে সেটা সমানতা হবে না। প্রথমে আমরা আসি এই যে সমানতার প্রকারভেদ। সমানতা যেটা সংজ্ঞা দিলাম, এটা 2 প্রকার: গাঠনিক সমানতা আর ত্রিমাত্রিক সমানতা বা স্তরীয় সমানতা। এই যে প্রথমে আসলো এই যে সমানতা থেকে প্রথমে এটা আসলাম 2 প্রকার: গাঠনিক সমানতা আর এটা ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। এইটা আবার 5 প্রকার, এইটা 2 প্রকার। আমরা এখন এই যে গাঠনিক সমানতা 5 প্রকার, এখানে প্রথমে একটা করে আলোচনা করব। তার আগে আসি গাঠনিক সমানতা কাকে বলে। এক একটি বইয়ে এক রকম সংজ্ঞা দেওয়া আছে, তবে আমরা এইভাবে বলতে পারি যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গঠনের ভিন্নতার কারণে 2 বা ততোধিক সমাণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় গাঠনিক সমানতা। বা আরেকভাবে বলা যেতে পারে যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু সম্ভাব্য একাধিক গঠনের কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় গাঠনিক সমানতা। যাক, আমরা এটা গাঠনিক সমানতা বুঝলাম। এখন এরপরে আমরা আসবো এই গাঠনিক সমানতা 5 প্রকার এর প্রকারভেদ একটা একটা করে আসবো। এটা 5 প্রকারের মধ্যে প্রথমে আছে শিকল বা চেইন সমানতা। এটা আসি শিকল বা চেইন সমানতা। তাহলে শিকল বা চেইন সমানতা আমরা বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি। এভাবে বলতে পারি একই সমগোত্র শ্রেণীর জৈব যৌগসমূহের শিকলের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় তাকে শিকল সমানতা বলে। বা আমরা ভিন্নভাবে বলতে পারি একই সমগোত্র শ্রেণীর যৌগসমূহের কার্বন শিকলের গঠনের পার্থক্যজনিত কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটাকেও বলা হয় শিকল বা চেইন সমানতা। আমরা সংজ্ঞাটা মুখে বলে দিলাম, তোমরা আমি যে বললাম সেটা খাতায় তুলে নিতে পারো। যেমন আমরা একটা উদাহরণ আসি, এটা C4H10, যেমন এই যৌগটা আছে, এই যৌগটাকে আমরা দুইটা সমানতা লিখতে পারি, CH3 CH2 CH2 CH3। যেমন এই যৌগটাকে এটা লেখা যায় বিউটেন। ঠিক অনুরূপভাবে একটা ক্ষেত্রে যদি এই যৌগটা একটা শাখা দেওয়া হয় CH3 CH, এক্ষেত্রে CH3, এটার নাম হবে 2 মিথাইল প্রোপেন।
এটাই এক্ষেত্রে শিকল, এই যে ক্ষেত্রে যেটা আছে এটা শিকলে 4টা কার্বন আছে, এখানে শিকলে 2টা কার্বন আছে, এইটাই হচ্ছে শিকল সমানতা। এরপরে আমরা আসবো 2 নম্বরে আসবো অবস্থান সমানতা। 2 নম্বরে তাহলে অবস্থান সমানতাটা আসলে কি, জৈব যৌগের অণুতে কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন এবং একই কার্যকরী মূলকের বিভিন্ন অবস্থানের কারণে সৃষ্ট সমাণুকে বলা হয় অবস্থান সমানতা। তাহলে আমরা এক্ষেত্রে এইভাবে বলতে পারি, এক্ষেত্রে এই যে অবস্থান সমানতা কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন হতে পারে, বা একই প্রতিস্থাপক বিভিন্ন অবস্থানের কারণে যে সমানতার সৃষ্টি হবে সেটাকে বলা হবে অবস্থান সমানতা, বা এইভাবে বলা যেতে পারে অবস্থানের কারণে, দ্বিবন্ধন ত্রিবন্ধন বা একই কার্যকরমূলক বিভিন্ন অবস্থানের কারণে যেটা হবে সেটা। প্রথমে আমি একটি উদাহরণ আসি, যেমন এইটা C4H8, এইটাই যদি আসি, এক্ষেত্রে এই যৌগটায় যদি আমরা আসি একে এইভাবে লিখতে পারি CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটাকে এইভাবে লেখা যায়, এটা বিউটিন 2, অথবা এটাকে আমাদের এইভাবে শিখতে হবে বিউট 2 ইন, দুইটা নামই শেখা লাগবে। তাহলে এটার আরেকটা আমরা লিখতে পারি CH3, সরি এটা বিউটিন 1, এটা লিখলাম, এটা 2 নম্বরে চলে গেছে, এটা বিউটিন 2 অথবা বিউট 2 ইন। তাহলে এক্ষেত্রে আমরা C4H8 যে আণবিক সংকেতটা পেলাম, এই আণবিক সংকেত থেকে আমরা দুইটা যৌগ পেতে পারি, একটা হচ্ছে বিউটিন 1 বা বিউট 1 ইন, 1 নম্বরে বন্ড আছে, আর এটা বিউটিন 2 বা বিউট 2 ইন। ঠিক অনুরূপভাবেই আমাদের যদি একটা এক্ষেত্রে ত্রিবন্ধন নিতাম, তাহলে ত্রিবন্ধন নিলে আরেকটা যদি C4H6 নিতাম, তাহলে এই জায়গাটায় ট্রিপল বন্ড হতো, এই জায়গাটায় ট্রিপল বন্ড দিতাম। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা যদি ট্রিপল বন্ড হতো হইলে এখানে কিন্তু C4H6 হবে, অ্যালকাইন হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হয়ে যেত বিউটাইন 1 বা বিউট 1 আইন, আর এটা হয়ে যেত বিউটাইন 2 বা বিউট 2 আইন। এভাবে আরেকটা আসি এটার, তাহলে একটা যৌগ দিয়ে আমি দুটো উদাহরণ দিলাম, আর সংজ্ঞার মধ্যে যেটা বললাম একই প্রতিস্থাপক, তাহলে একই প্রতিস্থাপক দিয়ে একটা উদাহরণ আসি, আমি এটা মুছে দিই, উপরটা মুছে দিই। এরপরে একই প্রতিস্থাপক যেটা আছে, যেমন এটা যদি আসি C3H7Cl, এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি CH3 CH2 CH2 Cl, আর কার্বনটাকে যদি আমরা শাখায় দিয়ে দিই CH3 CH বন্ড CH3, আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে ক্লোরিনটা হচ্ছে প্রতিস্থাপক, এই যৌগটা ছিল C3H8, একটা হাইড্রোজেনকে এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, প্রতিস্থাপিত হলে এটা আমরা সংজ্ঞার মধ্যে যেটা বললাম একই প্রতিস্থাপক বিভিন্ন অবস্থানের কারণে, তাহলে এইটা ক্লোরিনটা আছে এখানে 1 নম্বর কার্বনে, এক্ষেত্রে 2 নম্বর কার্বনে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 ক্লোরো প্রোপেন, আর এটাকে বলা যেতে পারে 2 ক্লোরো প্রোপেন। তাহলে এটা আমরাও বুঝলাম, এটা অবস্থান সমানতা বুঝলাম। এরপরে আমরা আসবো কার্যকরী মূলক সমানতা।
কার্যকরী মূলক সমতা। কার্যকরী মূলক সমতা এইটার সংজ্ঞাটা সবচেয়ে সোজা। কার্যকরী মূলকের সমতার কার্যকরী মূলকের অবস্থানের বা কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় কার্যকরী মূলক সমতা। কার্যকরী মূলকটা অবশ্যই ভিন্ন হতে হবে, একই সমগোত্র শ্রেণীর হলে হবে না। আণবিক সংকেত একই হবে, কিন্তু কার্যকরী মূলক ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হবে সেটা হবে কার্যকরী মূলক সমতা। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে C2H6O যে উদাহরণটা দিয়েছিলাম, এই উদাহরণটা থেকে আমি এইভাবে লিখতে পারি CH3CH2OH ইথানল। এটা এখান থেকে আরেকটা লেখা যায় CH3OCH3, এটা নাম হচ্ছে মিথক্সি। তাহলে এক্ষেত্রে একটা কার্যকরী মূলক, এক্ষেত্রে কার্যকরী মূলক হাইড্রক্সিল মূলক আর এটা ইথার মূলক। তাহলে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় কার্যকরী মূলক সমতা। এটা আমরা বুঝলাম। এরপরে আমরা আসবো মেটামারিজম। মেটামারিজমটা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর ভিন্নতার কারণে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আগেরটার মতো না, আগেরটা যেমন কার্যকরী মূলকটা ভিন্ন হয়ে গেছে, এখন যেটা হবে একই সমগোত্র শ্রেণী, অর্থাৎ কার্যকরী মূলক একই হবে, কিন্তু কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় মেটামারিজম। এক্ষেত্রে যে কার্যকরী মূলকটা থাকবে সেই কার্যকরী মূলকটা যোজনী কমপক্ষে 2 হবে, 2, 3 এমন হবে। তাহলে এক্ষেত্রে মেটামারিজমটা প্রদর্শন করে মোটামুটি যে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিন, থায়োইথার ইত্যাদি এই যৌগগুলো মেটামারিজম প্রদর্শন করে। আমরা উদাহরণ আসি, কয়েকটা উদাহরণ দিই, এটা একাধিক উদাহরণ দেব এটার। যেমন C4H10, এই উদাহরণটা যদি আমরা আসি C4H10O, এটাকে যদি আমরা ভিন্ন ভিন্নভাবে লিখি, এটাকে এইভাবে লেখা যেতে পারে CH3 CH2 CH2O CH3। এটাকে আরেকভাবে লেখা যায় CH3 CH2O CH2 CH3। এর উপরেরটা হবে মিথক্সি প্রোপেন, আর এটা হবে একপাশে এটুকু আমরা নিই, এটা ইথক্সি আর এটুকু থাকবে ইথেন। এভাবে লিখতে পারি ইথক্সি ইথেন। আরেকটা আসি, তাহলে এক্ষেত্রে কার্বন শিখলের এক্ষেত্রে যে কার্যকরী মূলক আছে, এক পাশে একটা কার্বন, এক পাশে 3টা কার্বন, এক্ষেত্রে এই পাশেও 2টা কার্বন, এই পাশেও 2টা কার্বন। তাহলে এটার সাথে এটার ভিন্নতা দেখা গিয়েছে। এইটা এই যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্নতা হইলেই সেটার নাম মেটামারিজম। তাহলে আরেকটা উদাহরণ আসি, Mn দিয়ে C4H11N, C4H11N দিয়ে এটা দিয়ে একটা উদাহরণ আসি। এই উদাহরণটা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে নর্মাল ভাবে লিখতে পারি N H bond CH 2 bond CH 3। তাহলে এটার নাম হচ্ছে ডাই ইথাইল অ্যামিন।
এরপর এটাকে আমরা একটু শাখা দিয়ে লিখতে পারি, আর একটা এইভাবে লিখতে পারি CH3 CH2 CH2 NH bond CH3। তাহলে লিখতে পারি N মিথাইল অ্যামিনো প্রোপেন, এটা এইভাবে লিখতে পারি। আর এটা লিখতে পারি CH3 CH2N CH3 CH3। তাহলে এক্ষেত্রে লিখতে পারি N N ডাই মিথাইল অ্যামিনো ইথেন। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমটা যেটা আসি, এইটার এই যে কার্যক্রমমূলক অ্যামিন, এটার এক পাশে দুইটা আর এক পাশেও দুইটা, এটার এক পাশে একটা এই পাশে তিনটা, আর এক্ষেত্রে এক পাশে দুইটা আর এক পাশে একটা একটা করে হয়ে গেছে। এইভাবে আমরা মেটামরিজম কিভাবে হলো সেটা বলতে পারি। এরপরে যেটা আসবো সে আমরা এইটা আমাদের এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট এটা টোটোমারিজম। টোটোমারিজম আমরা আসি, আমরা টোটোমারিজম আমরা এভাবে বলতে পারি যে প্রক্রিয়ায় একই প্রকার কার্যকরীমূলক বিশিষ্ট কাঠামো স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয়ে ভিন্ন প্রকার মূলকে পরিণত হয় এবং উভয় কাঠামো সাম্যাবস্থায় বিরাজ করে, তাকে টোটোমারিজম বলে। তাহলে এই টোটোমারিজমটাকে আমি বলি এটা এক প্রকার কার্যকরী মূলক সমতা, অর্থাৎ একটা কার্যকরীমূলক থেকে আরেকটা কার্যকরীমূলক থেকে প্রথম কার্যকরীমূলকে পরিণত হবে। তবে এক্ষেত্রে ভিন্নতা হচ্ছে কার্যকরীমূলক যেমন দুইটা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক হচ্ছিল, আর এক্ষেত্রে একটা কার্যকরীমূলক থেকে আরেকটা কার্যকরীমূলকের মধ্যে অনবরত চলতে থাকবে। অর্থাৎ আমরা যে উভমুখী বিক্রিয়া করে আসছি একটা থেকে আরেকটা থেকে প্রথমটা যেমন তৈরি হয়, ঠিক এখানে একটি থেকে আরেকটি এবং অপরটি থেকে প্রথমটি যেটা আছে এইটার মধ্যে কার্যকরীমূলকটা অনবরত পরিবর্তন হতে থাকবে। যেমন আমরা একটা উদাহরণ আসি, এই যে প্রোপানন যেটা আসি, এই যৌগটা যদি আমরা আসি, এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি CH3 CH, আমি এটা লিখলাম, এটা উভয়ের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করবে। কিভাবে এটা হয় আমি নিচে দেখাচ্ছি। এইটার নাম প্রোপানন, আর এটার নাম প্রোপিন টু অল। এটাকে বলা হয় কিটো গঠন, আর এটাকে বলা হয় ইনল গঠন। এই ক্ষেত্রে যেহেতু কিটোন কার্যকরীমূলক কিটোন তৈরি হয়, এজন্য এটাকে কিটো বলা হয়। আর এক্ষেত্রে ডাবল বন্ড এবং ওএইচ, ডাবল বন্ডের ইন আর এই যে ওএইচ এর অল, এই দুইটা মিলে হয়েছে ইনল। তাহলে এটা কিভাবে গঠিত হয় আমি নিশ্চয় সেটা দেখাই। CH3 এক্ষেত্রে এই হাইড্রোজেনটা এখানে যাবে আর এই বন্ডটা এখানে যাবে, গেলে এই বন্ডটা এখানে শিফট হবে। সেক্ষেত্রে CH3 CH3
এক্ষেত্রে এই বন্ডটা এখানে যাবে, এই হাইড্রোজেনটা এখানে আসবে, আর এই বন্ডটা এখানে চলে যাবে। এটা আসলে আমাদের এই যৌগটা পাওয়া যায় বা এই যৌগটা পাওয়া যায়। এভাবে এই যে প্রোপানন, যে টোটোমারিজম প্রদর্শন করে। এভাবে বেশ কিছু প্রশ্ন আছে এখান থেকে আমাদের বিশেষ করে অবজেক্টিভ এবং খ নম্বরের কিছু প্রশ্ন থাকে। যেমন একটা প্রশ্ন আমি লিখি, এই প্রোপানন বা এইভাবে দেওয়া আছে C3H8O, C3H6O, যেমন এই যে যেটা লেখা আছে টোটোমারিজম করে কেন? তাহলে এটা এই যৌগটা আমরা যদি এখানে এটা দেওয়া আছে, এটা আণবিক সংকেত, এই যৌগটা টোটোমারিজম প্রদর্শন করে কেন, এটার ব্যাখ্যা আমরা এইভাবে বলবো। টোটোমারিজমটা হলো একটি বিশেষ ধরনের গতিশীল কার্যকরী মূলক সমতা। এক্ষেত্রে আরেকটা ভাবো, এক্ষেত্রে এই টোটোমারিজম যেটা বললাম সেটাকে আমরা এইভাবে আমাদের আসতে পারে। আর টোটোমারিজমকে গতিশীল কার্যকরী মূলক সমতা কেন বলা হয়? এক্ষেত্রে আমরা যে সমানতা যেটা পেলাম, এইটা কিটোন, এটা ডাবল বন্ড আছে, আবার অ্যালকোহলও আছে। তাহলে এই ক্ষেত্রে থেকে এই জায়গাটা আর এইখান থেকে এইটাই, এক্ষেত্রেও ভিন্ন কার্যকরী মূলক সমানতার সৃষ্টি হচ্ছে। আর যেহেতু এক্ষেত্রে গতিশীল, এই যৌগটা থেকে এই যৌগটা যাচ্ছে, আবার এই যৌগটা থেকে এইটাই ফেরত আসছে, এই কারণে এই কার্যকরীমূলক সমানতাকে বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানতা। আর গতিশীল কার্যকরীমূলক সমানতাটাই হলো টোটোমারিজম। তাহলে এটা আমাদের প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, এই যে C3H6O টোটোমারিজম প্রদর্শন করে কেন? তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই টোটোমারিজম হলো একটি বিশেষ ধরনের কার্যকরী মূলক সমতা। এক্ষেত্রে যেটা দেওয়া আছে এটা আমরা প্রোপাননের সংকেত, এটা এইভাবে বলতে পারি। প্রোপানন যৌগটি একটি টোটোমার ধর্ম প্রদর্শন করে, কারণ এই প্রোপানন যেটা আছে এই স্বতঃস্ফূর্তভাবে এই প্রোপানন এই সংকেত থেকে নতুন একটা সংকেত বিশিষ্ট যৌগ উৎপন্ন হয়। আর যেহেতু নতুন একটি সংকেত বিশিষ্ট নতুন একটি কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ উৎপন্ন হয় এবং ওই যৌগটা ভেঙে স্বতঃস্ফূর্তভাবে আবার প্রোপাননে ফেরত আসে, তাই আমরা বলতে পারি এই যৌগটা টোটোমারিজম প্রদর্শন করে। এক্ষেত্রে আমাদের কয়েকটা অবজেক্টিভ আছে, নিচের কোনটি কিটো ইনল গঠন করে? আমি এই দুইটা অবজেক্টিভ এক্ষেত্রে এটা পড়িয়ে দিই, আমি আগে বোর্ডে লিখি। আমি দুইটা অবজেক্টিভ লিখলাম, নিচের কোনটি কিটো ইনল গঠন করে। তাহলে আমি এটার আগে যে উদাহরণটা দিয়েছিলাম, মোটামুটি এই যে প্রোপানন, যেটা প্রোপানন থেকে ইনল গঠন করা যায়। তাহলে এক্ষেত্রে আমাদের এটার মধ্যে এটা প্রোপেন, এটা পেন্টিন, এটা প্রোপানল, তাহলে এটা কিটোন আছে, এখানে কিটোন, এইটার মধ্যে কিটোন মূলকটা আছে, তাহলে এটা হবে কিটো ইনল গঠন করে। আর একটা হচ্ছে টোটোমারিজম প্রদর্শন করে কোনটি? নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে শুধু এই যে এক্ষেত্রে উদাহরণ হবে প্রোপাননটা টোটোমারিজম প্রদর্শন করে। তাহলে আজকে আমরা এই সমানতার প্রকারভেদ, সমানতা কাকে বলে তার প্রকারভেদের মধ্যে গাঠনিক সমানতা যে 5 প্রকার সেটা পড়লাম, এগুলো শিখলাম। তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবে। এটা ক অথবা খ জ্ঞানমূলক অথবা অনুধাবনে থাকে, মাঝে মাঝে অবজেক্টিভে থাকে। আজকে আমি এই পর্যন্ত রাখবো। পরবর্তী ক্লাসে স্টেরিও সমানতা অর্থাৎ জ্যামিতিক সমানতা ও আলোক সমানতা এই দুইটা পড়াবো, এবং একটা যৌগ দেওয়া থাকলে সেক্ষেত্রে কয়টা সমানতার সৃষ্টি হয় সেই বিষয়টা পরবর্তী ক্লাসে আমরা পড়াবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।